তো সবাই সার্জিস আলমের সঙ্গে আলোচনা চলছিল যে আরেকটি জুলাই ফিরতে পারে এরকম ফেসবুক পোস্ট আমরা গত কয়েকদিন দেখেছি। এরপর বিএনপি যে কয়েকটি বিএনপি সরকার অধ্যাদেশ বাতিল করলো, কয়েকটি অধ্যাদেশ কার্যকারিতা হারালো, আজকে 30 দিন পূর্ণ হলো। সব মিলিয়ে আমার প্রশ্ন ছিল যে একটি সময়ে জনগণ আওয়ামী লীগের অনেক কাজে অসন্তুষ্ট থাকলেও রাজনৈতিক দলের প্রতি পূর্ব অভিজ্ঞতা থেকে, অনাস্থা থেকে তারা মাঠে নামেনি, পরবর্তীতে অরাজনৈতিক প্ল্যাটফর্মে আন্দোলনে যুক্ত হয়েছে। এখন যদি আবার জুলাই ফিরে তাহলে মানুষ কেন আবার নামবে? আপনারা কি আস্থা রাখতে পেরেছেন? এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, আপনি কি দেখেন? গণ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হলে তো গণ আন্দোলন হবে, হ্যাঁ, এবং সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তবে গণ আন্দোলনের ফলাফল হিসেবে যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, গণ আন্দোলনের পক্ষভুক্ত সকল মানুষ যারা ছিলেন তারা নিজেরাই কিন্তু অন্তর্বর্তী সরকারের বিশ্বস্ততা গণ আন্দোলনের প্রতি পুরোপুরি তারা সমর্থন করেন নাই। অনেকেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কাজকর্মের মধ্যেও গণ আন্দোলন বিরোধী অনেক কিছু ছিল। যেমন আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, ডিসেম্বর মাসেই যারা ছাত্র তরুণ তারা কিন্তু একটা জুলাই চার্টার দাবি করেছিল, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার দেয় নাই। এবং তখন জানুয়ারি 2025-এ 15 তারিখ পর্যন্ত একটা সময় নিয়ে তারা কিন্তু পরে বিষয়টাকে ঝুলিয়ে দিয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তাদেরই মধ্যে কে বা কারা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সহ অন্যদেরকে বলেছিলেন চাইলে আপনারা 2029 পর্যন্ত থাকতে পারেন। তার মানে গণ আন্দোলনের স্পিরিট তো এটা ছিল না। গণ আন্দোলনের স্পিরিট ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা, একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে বুঝিয়ে দেওয়া। কিন্তু দেখেন, তাহলে এই অন্তর্বর্তী সরকারের ভেতরেই কিছু লোক ছিলেন যারা ওই গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করেন নাই। তারপরে তারা কি করেছেন? তারপরে তারা একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তগুলি এই কিছুদিন আগে জামায়াত এবং এনসিপি এবং তাদের পক্ষভুক্ত অন্য দলগুলি বলেছে যে তারা এই সিদ্ধান্তগুলি সমর্থন করেন নাই। যেমন তারা প্রকাশ্যে সমালোচনা করেছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন। একটি অনুষ্ঠানে সারওয়ার তুষার নিজে, আমাকে একই অনুষ্ঠানে ছিলাম, বলেছেন যে লন্ডনে আসলে তিনি গিয়েছিলেন এক ধরনের আপোষ মীমাংসা করতে। তার মানে হ্যাঁ, উনি বলেছেন, এবং সে আপোষ মীমাংসা করতেই তিনি গিয়েছিলেন। অন্য কি একটা পুরস্কার নেবেন নাকি যেন, সেটা নাকি ছিল এক ধরনের অজুহাত। তার মানে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই গণ আন্দোলনের প্রতি পুরোপুরি তার যে কমিটমেন্ট সেটা রক্ষা করেন নাই, এমন একটা অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে জনগণ তাহলে তখনই আন্দোলন করে ইউনূস সরকারকে নামিয়ে দেওয়ার দরকার ছিল। কিন্তু সেটাও কিন্তু একটা চেষ্টা হয়েছিল। আপনার মনে আছে যে একবার বলা হয়েছিল যে এরকম করতে থাকলে নতুন করে আবার বিপ্লবী সরকার তৈরি হবে। এখন সফল তো হয় নাই ওই দাবি দাওয়াগুলি, এবং তারপরে নির্বাচন হয়েছে, এবং নির্বাচনে একটি পক্ষ বিজয়ী হয়েছে, আরেকটি পক্ষ ঠিক পরাজিত হয় নাই, কম আসন পেয়েছে। এখন কি আসলে সেই গণ আন্দোলনের প্রেক্ষাপট নতুনভাবে তৈরি হয়েছে? আমার মনে হয় নাই। কেন হয় নাই? কেননা দেশের সংসদ আছে, এবং সংসদে কথা বলার সুযোগ আছে, এবং সরকারি দলের অন্যায় সিদ্ধান্ত যদি কোনো থাকে সেটা প্রতিবাদ জানানোর যথেষ্ট সুযোগ রয়েছে, কথা বলারও এখনো পর্যন্ত একটা পরিবেশ আছে। শেখ হাসিনার সময় গণ আন্দোলনের এই তীব্র অবস্থা দেখা দিয়েছিল এই কারণে যে মানুষকে কার্টুন আঁকলে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। মোশতাক ভাইকে অনেকেই বলেন পিটিয়ে আসলে হত্যা করা হয়েছে। কিশোরের কি অবস্থা হয়েছিল আমরা তো দেখেছি, কানের পর্দা ফেটে গিয়েছে, তাকে রীতিমতো ইনজুর্ড অবস্থায় আমরা জেলখানা থেকে মানে তিনি বের হয়েছেন। কিশোর উদ্ধারই করা হয়েছে, এবং অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এখন কিছু কিছু জায়গাতে অবশ্যই এনসিপি যে প্রশ্ন তুলেছে সেই প্রশ্নগুলি ভ্যালিড। যেমন এই যে গুমখুর সংক্রান্ত আদেশ, মানবাধিকার কমিশন, এইগুলির ব্যাপারে আসলে সরকার কি সিদ্ধান্ত নেবে, এটা তো আসলে সবারই প্রশ্ন। সরকারও সেটা ব্যাখ্যা দিয়েছেন যে তারা এটাকে আরো বেশি বিধিসম্মত করে, আরো এটাকে নতুন ভাবে যাচাই বাছাই করে আরো ভালো একটা আইন তারা তৈরি করবেন। এখন আমরা দুইটা কাজ করতে পারি, একটা হলো অপেক্ষা করতে পারি, আরেকটা হলো এখনই প্রতিবাদ করতে পারি। আমি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমাদেরকে একটু অপেক্ষা করা উচিত, এই জন্য যে দেখা দরকার আসলে তারা কি করে, এবং হয়তো একটা সময় পর্যন্ত অপেক্ষাটা করা যেতে পারে, কিন্তু অনির্দিষ্টকাল তো আর কেউ অপেক্ষা করবেন না। যে কোনো সরকার বা রাজনৈতিক দল যদি কোনো জনবিরোধী সিদ্ধান্ত নেন, সেটা এমনকি ওই সরকারি দল কিংবা ওই পক্ষের সমর্থকরাও কিন্তু আসলে মেনে নেন না, কেননা দিন শেষে যে কোনো জনবিরোধী সিদ্ধান্তের ফলাফল দলমত নির্বিশেষে সকলের ঘাড়ে পড়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপিকে আসলে এই সময়ে এসে ওই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার বা
এই স্বৈরাচারী সরকার যেটা বলা হচ্ছে সেই চরিত্র কি ধারণ করেছে নাকি করে নাই, বলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপনি যদি আমার অভিজ্ঞতা থেকে বলেন, 90-এর গণঅভ্যুত্থানের সময় আমি ছাত্র ছিলাম, ওই সময় ছাত্র নেতাও ছিলাম, ছাত্র সংসদে নির্বাচিত সদস্য ছিলাম, ওইরকম একটা পরিস্থিতিও কিন্তু এখনো তৈরি হয় নাই। আর এই 24-এর গণঅভ্যুত্থানের যে পরিস্থিতি, ওই পরিস্থিতি তো তৈরি হয়ই নাই। কেননা ওই 24-এর গণঅভ্যুত্থানের এই পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগের সমর্থক কিছু ব্যক্তি, আমলাতন্ত্রের ভিতরে কিছু মানুষ, পুলিশের মধ্যে কিছু মানুষ যারা নানান ধরনের অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন, সে অন্যায় সিদ্ধান্তগুলিও দায়ী ছিল। ছাত্ররা তখন প্রথম যখন আন্দোলন করছিল তখন কিন্তু ছাত্ররা ওপেন টু টক ছিল, কিন্তু তাদেরকে প্রহার করা হলো। তারপরে কি করা হলো, প্রহার করার পরে আবার হুমকি দেওয়া হলো যে কয়েক ঘন্টা লাগবে, এই লাগবে, সেই লাগবে, তোমাদেরকে পরিষ্কার করে ফেলবো। তারপরে তাদেরকে উস্কাইয়া দেওয়া হলো। তারপরে যখন আন্দোলন অনেক দানা বেঁধে যাচ্ছে তখন আবু সাইদকে হত্যা করা হলো। এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকলো, এই পুরোটাই তো ছিল কোনো ধরনের আপোষ মীমাংসাবিহীন একটি পরিস্থিতি তৈরি করার জন্য সকলকে ঠেলে দেওয়া। ওরকম একটা অবস্থা তৈরি না হলে হয়তো যত দ্রুত এই গণ আন্দোলন সফল হয়েছে সেটা নাও হতে পারতো। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা সাক্ষাৎকারের মধ্যে আছে যে তারা 5 তারিখেও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে পতন হয়তো হবে না এবং তখন তারা সশস্ত্র বিপ্লবের দিকে চলে যাবেন, এই কথা তিনি বলেছেন। তার মানে দেখেন, যারা আন্দোলন করছিল তারাও পুরোপুরি নিশ্চিন্ত ছিল না যে ওই সরকারের পতন ঘটবে। তা আমি মনে করি যে এটা বলা যায় যে জুলাই খুব দ্রুত ফিরে আসবে, কিন্তু ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয় নাই। আর বিএনপি যদি রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দেয় তাহলে ওরকম পরিস্থিতি তারা তৈরি হতে দিবে না। এখন বিরোধী দলের ভূমিকা নিয়ে যদি বলি, বা যারা আছেন মাঠে, ওই পরিস্থিতির জন্য অপেক্ষা করবে নাকি মানসিকভাবে চাপে রেখে যেন ওইদিকে না যায় একটু লাইনে রাখবার চেষ্টা করবে? বিরোধী দল আসলে দুইটা ভাগ আছে। একটা অংশ হচ্ছে তরুণ, যেটা এনসিপি বিরোধী দল হিসেবে কিন্তু জামাতের মতো না। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তাদের বয়সী অত্যন্ত অল্প, তাদের কিন্তু পুরনো ব্যাগেজ নাই সেইভাবে। দু একজন আছেন তারা হয়তো অন্য দল করেছিলেন, কেউ গুপ্ত ছিলেন, কেউ ছাত্রলীগে ছিলেন, এরকম আছে। কিন্তু ওই অর্থে বিরাট অত্যাচারের হিস্ট্রি কিংবা অনেক ধরনের অন্যায় অপরাধের হিস্ট্রি ওইভাবে এনসিপির ঘাড়ে নাই। অন্তর্বর্তী সরকারের সাথে সংশ্লিষ্ট অবস্থায় কিছু ছেলে মেয়ে যারা উপদেষ্টাদের সাথে পাল্লায় পড়েছিলেন এবং ব্যক্তিগত সহকারী হয়েছিলেন, বা কিছু ছেলে মেয়ে যারা ওই সময় পার্টি তৈরি করার জন্য নানা ধরনের কাজ করেছে, এরকম অভিযোগ আছে। কিন্তু মোটা দাগে এনসিপি কিন্তু এখন একটি নবীন এবং প্রায় পরিষ্কার দল। ফলে এনসিপির যে কয়েকজন সদস্য আছেন তাদের আদর্শিকভাবে জামাতের সঙ্গে একটা তফাৎ আছে। এটা কিন্তু তারা ইলেকশনের আগেও বলেছিলেন। এখানে তো সার্জিস আছে, আমার ধারণা সে এটা শুনেছে, তাদের নেতারা সবাই বলেছেন যে এটা আদর্শিক ঐক্য না, এটা নির্বাচনের ঐক্য। ফলে যদি একটা আন্দোলনও হয়, সেই আন্দোলনের এজেন্ডার ক্ষেত্রে আমার ধারণা যে জামাতের সঙ্গে এনসিপির পুরোপুরি মিল হবে না, এবং এই মিল না হওয়ার অনেক কারণ আছে। ফলে জুলাই আন্দোলন যেমন একটা সর্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল, ওইটা করতে গেলে জামাতকে অনেক বিষয়ে ঠিক হতে হবে। যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, সংবিধান বদলাতে হবে, এটা তো একটা দাবি, তাই না? এনসিপির দাবি, জামাতের দাবি, এমনকি জুলাই আন্দোলনের একটা বিরাট অংশ যারা জড়িত ছিলেন তারাও সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন চান। কিন্তু জামাতে ইসলাম কি চাইলো? মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে দেন। জামাতে ইসলামের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা মুক্তিযোদ্ধা না, মানে জামাতের সাথে কোনো লড়াই হয় নাই। তো ওদের উপর একটা বিরাট দাবি ছিল যে পাক বাহিনীর সাথে সহযোগিতা করার জন্য তারা যেন ক্ষমা প্রার্থী হয়। উল্টা তারা এখন বলছে পাক বাহিনীর সাথে তারা যে ছিল এটাই যেন মুছে দেওয়া হয়। আচ্ছা, তো এই যে একটা অবস্থা, এরকম একটা দল আসলে শেষ পর্যন্ত এই তরুণদের স্বপ্ন ধারণ করাও তাদের পক্ষে সম্ভব না, তরুণদেরকে দীর্ঘমেয়াদে তাদের ছাতার তলে রাখাও সম্ভব না। তা আমার ধারণা যে যদি আন্দোলন হয়ও, এটা ওই এনসিপি এবং তরুণদেরকে আলাদাভাবে করতে হবে, জামাতের সাথে মিলে আন্দোলন হবে না। কেননা জামাত তো কিছুদিন আগে বিএনপির দোসর ছিল, তারপরে আবার আওয়ামী লীগেরও দোসর ছিল, জামাত তার আগে পাকিস্তানি বাহিনীদের দোসর ছিল, তার আগে জামাত পাকিস্তান হয়েছে যে এটার প্রতিবাদ করেছিল। ফলে জামাতের যে ট্র্যাক রেকর্ড, এটা হচ্ছে এই সংসদের সবচেয়ে পুরনো ট্র্যাক রেকর্ড, ব্রিটিশ আমলের ট্র্যাক রেকর্ড। তো এই ব্রিটিশ আমল থেকে জামাত ইসলাম যা যা করছে, এই সবগুলিকে বিবেচনায় নিলে আমার ধারণা যে এই তরুণদের যে রাজনৈতিক দল, তারা দীর্ঘমেয়াদে ঐক্য টিকিয়ে রাখতে পারবে না। তাদের বরং চেষ্টা করা উচিত, এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সামনে আরো নির্বাচন হবে, মেয়র নির্বাচন হবে, এই জায়গাগুলিতে এনসিপি সমর্থিত প্রার্থীরা যাতে ভালো করে, এই চেষ্টাটা তাদের করা উচিত। তারাই যেন দ্বিতীয় বিকল্প দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, সেই চেষ্টায় যাওয়া উচিত। হ্যাঁ, জামাতকে দ্বিতীয় বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এনসিপির এই তরুণ নেতাদের এই তারুণ্য বিসর্জন দেওয়ার কোনো মানে নেই। তাদের উচিত তাদের দলটাকে, কারণ তাদের হাতে অনেক সময় রয়েছে, তারা অন্তত আগামী 50 বছর আমি ধারণা করি সুস্থভাবে তাদের অনেক নেতা বেঁচে থাকবেন।
তাহলে এই 50 বছরে তাদের দলকে তারা একাধিকবার ক্ষমতায় নেওয়ার মতো জায়গাতে পৌঁছাতে পারেন। এনসিপির এখনকার যে অবস্থা, এটা অনেকটা ওই 1947-48 সালের আওয়ামী লীগের মতো অবস্থা। একটা তো একদম তরুণদের দল ছিল তখন। ঠিক একইভাবে আমি মনে করি যে এনসিপি যদি ঠিক রাজনীতি করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাদের কিন্তু সম্ভাবনা আছে। আমরা কেন এনসিপির সমালোচনা করি? এই জন্য করি যাতে শুরু থেকেই এনসিপি ঠিক রাস্তায় থাকে। বাগানের মালি দেখবেন যে বড় বৃক্ষটা নিচের দিকে ডালপালা কাটতে থাকে যাতে বৃক্ষটা লম্বা হয়। আমি বা আমাদের মতো বহু সমালোচক আছেন, আমরা সমালোচনা এই জন্য করি যাতে এনসিপি এই নিচের দিকের এই ডালপালা যেটা তাদেরকে বড় হতে বাধা দিবে, সেটাকে কাটিয়ে উঠে যেন তারা প্রকৃত অর্থে একটা বৃক্ষে পরিণত হতে পারে। এইটা করতে গেলে তারা জামাতের সাথে এই দীর্ঘমেয়াদী ঐক্য রাখলে এটা হবে না। জি, চমৎকার অনেকগুলো পরামর্শ দিয়েছেন। এনসিপি কতটা গ্রহণ করবে সেটি দেখবার বিষয়। সার্জিস আলম, যদি আপনি ভাইয়ের আলোচনা বা পরামর্শের উপরে। পরামর্শ নেই, এটা আমার একটা অনুভূতি। হ্যাঁ, না, আমি হচ্ছে অনেকগুলো জায়গাতে আসলে এগ্রি করি আমাদের জায়গা থেকে, এবং এটা আমরা নির্বাচনের আগে যেমন বলেছি, এটা শুধু বলার জন্য বলা না, এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করি যে আমাদের আদর্শিক যে জায়গাটা, সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এবং আমরা যখন স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে গিয়েছি তখন আমরা এটা অনুভব করেছি। আমাদের যারা সমর্থক, শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে একসাথে মতের মিল হওয়া, কালচার বা সংস্কৃতিতে মিল হওয়া, এই বিষয়গুলোতে আমাদের একটা পার্থক্য রয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে খুব স্বাভাবিকভাবেই এনসিপি তো মাত্র একটা রাজনৈতিক দল হিসেবে সামনে আসলো। বাংলাদেশের রাজনৈতিক কালচারগুলো আমরা ভাই মাত্র যে জিনিসগুলো বললো, এটা এইভাবে হওয়া উচিত এবং এইভাবে আগানো উচিত। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদেরকে চাইলেও আমাদের কিছু মেকানিজমে বা কিছু পথে আমাদের একটু পরিবর্তন আসে। কেন? মানে আমাদের মাঠ পর্যায়ের বাস্তবতাটা একটু ভিন্ন। আর মানুষের মনস্তত্ত্বের যে জায়গাটা, আমরা ধরেন এই শহুরের সমাজে আমাদের জায়গা থেকে যে চিন্তাটা করি, এই আইডিয়াল চিন্তাটা আমরা চাইলেও সব চিন্তা এখন পর্যন্ত এই প্রতিফলনটা মাঠ পর্যায় থেকে পাই না। বা আমার একজন খুবই সাধারণ মানুষ, যিনি ধরেন গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে, শ্রমিক, রিক্সা চালায়, তো এই মানুষগুলোর কাছে এখনো আমার ধরেন এই চিন্তাটা পৌঁছানোর জন্য একটা লম্বা সময় লাগবে। এই লম্বা সময়টাতে একই সাথে আবার মানুষ তাদের জায়গা থেকে মানে এমন কিছু মানুষ দেখতে চায়, সেন্ট্রালি বলি কিংবা সংসদে বলি কিংবা গুরুত্বপূর্ণ জায়গায় বলি, যেই মানুষগুলোকে দেখে তারা আশ্বস্ত হবে। যেমন ধরেন আমার এবার এনসিপির মাত্র 6 জন সংসদে আছে। এই সংখ্যাটা, এই 6 জন কিংবা 5 জন, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে এটা যদি 0 জন হতো তাহলে মানে আমি জানি না যে এনসিপি রাজনীতির এখান থেকে সম্ভাবনা কতটুকু ছিল। কিন্তু আবার বিপরীত যেটা, যে একেবারে নাই হয়ে যাওয়ারও কিছুটা সম্ভাবনা ছিল। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে হয় যে ধরেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমাদের এখনকার অবস্থানটা যে কোনোভাবে হোক আমাদের জোটটা জামাত জোটের সাথে হয়েছে, এবং এখানে যে জিনিসটা হয়েছে যে আমরা বিরোধী দলের জায়গাটাতে এসেছি। এবং আজকে দেখেন আপনি ধরেন জুনায়েদ সাকি ভাই, এই মানুষগুলো কিন্তু বিগত সময়ে সংস্কার নিয়ে সবচেয়ে ভোকাল মানুষ ছিল। আপনি দেখবেন এই মানুষগুলো তাদের জায়গা থেকে এই বিচার বিভাগের স্বাধীনতা, এই গুম কমিশন, এই দুদক কিংবা এই মানবাধিকার কমিশন, এগুলো নিয়ে সবচেয়ে সোচ্চার ছিল। কিন্তু এই মানুষগুলো যখন সরকারি দলে তারা গেল, এবং এটা অনেকটা ক্ষমতামুখী হিসেবেই যাওয়ার পরে তারা ব্যক্তিগতভাবে হয়তো প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু তাদের যে দলের যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু দিন দিন মানে মানুষের যে জনসম্পৃক্ততা কিংবা মানুষের সাথে যে কানেক্টিভিটি, সেটা থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। দূরে বলতে কি, তাদের যে দলগুলো আপনি বলছেন, এই দলগুলো কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ছিল। জুনায়েদ সাকি ভাইয়ের দলের আপনি আর 2-1 জনের নাম বলতে পারবেন না? আমি আপনি বলতে পারলেও হ্যাঁ, মানে সেইটি আর এনসিপি কি একই জিনিস না? ব্যক্তিকেন্দ্রিক থাকলেও মানে দলের তাদের একটা বক্তব্য ছিল। মানে এখন সবচেয়ে বড় তাদের যেটা সমস্যা হয়েছে, তাদের অবস্থানটা তাদের দলের বক্তব্যের ঠিক 180 ডিগ্রি উল্টা হয়ে গিয়েছে। সো এখন ওই যে তাদের দলের বক্তব্যের যে জায়গাটা, একটা যে আইডেন্টিটি, যে আমার একটা গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এটাও আর থাকছে না। এটা এবার একেবারে ব্যক্তির জায়গায় চলে গিয়েছে। সো আমাদের এনসিপির জায়গাটা, আমাদের যেটা মনে হয়েছে যে আমাদের এটা নির্বাচনী একটা জোট হবে। আমরা আমাদের জায়গা থেকে এখনো আলাদা কর্মসূচি করছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ধরেন সামনে পহেলা বৈশাখ আসছে, তো আমরা আমাদের বৈশাখী যে কিছু
কালচার আছে, সেই জায়গা থেকে এনসিপির আলাদা একটা প্রোগ্রাম হবে, সেটা এনসিপির জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে। কিন্তু আমার এখানে তো আমার জোটের কি প্রোগ্রাম এই কেন্দ্রিক, বা জোট করবে কি করবে না, সেটা আমার উপরে প্রভাব ফেলবে না বা ফেলতেও দেয়া যাবে না। আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে, এই প্রতিনিধিত্বটা জরুরি, কারণ মাঠ পর্যায়ের ওই মানুষগুলো যদি এটা অনুভব করতে না পারে যে এমন 2-4 জন মানুষ নাই যে আমাকে যদি অন্য একটা ক্ষমতাসীন দলের এসে কেউ আমার উপর জুলুম করে, মিথ্যা মামলা দেয়, জেলে নিয়ে যায়, অন্তত আমার পক্ষে কথা বলার কিংবা জামিন করানোর ন্যূনতম যদি একটা জায়গায় লোক না থাকে, তাহলে ওই মানুষগুলো আস্থানে আসতে পারে না। যেমন ভাই একটা ভালো কথা বলেছে, আমাদের হাতে সময় আছে। ধরেন আমরা দলটাকে আমি আমার পাড়া পর্যন্ত নিয়ে যেতে 10 বছর সময় নিলাম, কিন্তু এই 10 বছর মানুষটা তখনই আসবে যখন আমার যে মানুষটা আমার সমর্থক হবে, শুভাকাঙ্ক্ষী হবে, আবার রাজনীতি করবে, ওই মানুষটা যদি নিরপরাধ হয় তাকে যেন আমরা প্রোটেক্ট করতে পারি। মানে আমার দল করে বিধায় তার উপরে অনেক জুলুম হচ্ছে এবং হবে, শুধু শাপলাকলির ভোট করেছে দেখে অনেক জায়গায় হচ্ছে। তো তাকে যদি আমি মানে তাকে মামলা থেকে বাঁচাইতে পারি না পারি, জামিন করানোর ব্যবস্থা করতে পারি, ওইটুকু যদি আমার প্রশাসনে আমার জায়গা থেকে আমি প্রভাব রাখতে পারি, তাহলে ওই মানুষগুলো আশ্বস্ত হয়। তো এই জন্য আমাদের এই দুইটা চেক এন্ড ব্যালেন্স করাটা আমার জরুরি। কাছে মনে হয় যে আপনারা যে প্রেশার গ্রুপ হিসেবে তো প্রথমে আপনারা সাকসেস একটি বড় অভ্যুত্থান ঘটালেন, সেই জায়গায় আরো আপনাদের বোধহয় বেশি শক্তি থাকতো। এখন যে অবস্থায় আছেন বিরোধী দল হিসেবে, বা 6টি সংসদ সদস্য নিয়ে কতটা আপনারা হেল্প করতে পারবেন এই পাওয়ারের জায়গা থেকে, সেটি আপনারাই ভালো বুঝবেন। আমি যে আলোচনাটি করতে চাই যে সংসদ আসলে কিভাবে চলছে, মানে ভাগ বাটোয়ারার মতো করে। যেমন যদি বলি, আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানিতে আপত্তি তুলেছেন জামাতের আমির। এটি মানে শোনার পরে আরেকবার পড়তে হয় যে এটি কি সত্য কিনা, নাকি আপনার এই রোল ভূমিকা পালন করতে হবে, বিরোধী দল বিরোধিতা করবে এরকম। না, এটা আমি জানি না এটা আসলে উনি মানে কোন পার্সপেক্টিভ থেকে বলেছিলেন, মানে বিষয়টা তিনি পুরোটা তার সামনে, মানে যেটা হয় আমরা এই সংসদে দেখতেছি, যেটা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের এই জায়গায়ও দেখলাম যে অধ্যাদেশটা যেভাবে ছিল ওইভাবে হুবহু পাশ হয়ে যাওয়ার কথা, কিন্তু সংসদ চলাকালীন সময়ে ওইটার একটা পরিবর্তন এনে আবার সবার সামনে দেয়া হয়, যেটাকে তার স্পষ্ট প্রতারণা বলেছে। তো এইরকম কোনো বিষয় ছিল কি না, জানি না, এটা তার হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে মতামত, কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে আমাদের দলীয় মতামত তো আমরা স্পষ্ট করেছি। আমি আমার এনসিপির কথা বলতে পারবো, যেমন ভাই একটু আগে যেটা বললেন যে 71-এর বিষয়ে, সেখানে এনসিপি তার এনসিপির অবস্থানটা স্পষ্ট করে জানিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু চাচ্ছি যে মানে ইতিহাস তো আসলে দিন শেষে সত্যি কথা বলতে হচ্ছে কি, মানে আমরা চাইলেও আমাদের ব্যক্তিগত একটা জিনিস চাপিয়ে কিছুদিন রাখতে পারি কোনো একটা জায়গায়, কিন্তু ইতিহাস ইতিহাসের মতো করেই চলবে আসলে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই 24কালীন সময়ে যে ভূমিকা, এই ভূমিকার দায় আওয়ামী লীগের নিতে হবে, এবং এটার কারণে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে যেটা বলেছি যে আইনগত প্রক্রিয়ায় ব্যক্তি হিসেবে যারা দোষী ছিল তাদেরকে, এবং দল হিসেবে তাদের যে মানে যে জুলুমটা করেছে, দল হিসেবে তারা যে স্বৈরাচারী আচরণ করলো একটা গণহত্যার সাথে সম্পৃক্ত, সেটারও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তো আমাদের অবস্থান এখানে আমাদের জায়গা থেকে স্পষ্ট। ধন্যবাদ।